17 দিন হতে চললো জাংকুকের অ্যাক্সিডেন্টের পর। তের অবস্থার কোনো পরিবর্তন নেই, গায়ে সবসময় জ্বর থাকে। অতিরিক্ত মানসিকতা চাপের কারণে সারাদিন ঘুমিয়ে থাকতো, নয়তো চুপচাপ বসে থাকে। পাড়ার লোকের সাথে ফুপিরা থেকে নানা রকম কথা শোনাতে শুরু করে। তের জন্য জিমিনার পড়াশোনা বন্ধর পথে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পিছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলে পড়াশোনা করাটা ঠিক হবে না। তাদের মতে পরিবারের মান সম্মান বাঁচাতে হলে জিমিনা কারোরই পড়াশোনার দরকার নেই, ভালোই ভালোই ভালো ছেলে দেখে দুজনের বিয়ে দেওয়া উচিত। এসব কথা জিওপের কান অব্দিও পৌঁছেছে অনেকবার, প্রতিবারই প্রতিবাদ করেছে। সকলেই চায় থেকে সুস্থ করে চেয়ারম্যান পরিবারের বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনাদের মতে জিমিনের জন্য ভালো ছেলের সন্ধান করা দরকার, দুই বোনই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য। দুপুর গড়িয়ে পরন্ত বিকেল, আদ্র শীত ধরনে জুড়ে বেলকনিতে বসে পরন্ত বিকেলের ওই হেলে পড়া আম গাছটির দিকে তাকিয়ে আছে। তখনই শব্দবিহীন পায়ে বারান্দায় এসে দাঁড়ালো জিমিন। তার উপস্থিতি টের পেয়ে জিজ্ঞাসা করলো, ওরা কি আবার ঝগড়া লেগেছে? জিহব ভাই কোথায়? ভাই তো রাগারাগি করে বেরিয়ে গেছে। কিচ্ছু বলো না, চুপ হয়ে গেল। সে কারোর সাথে কথা বলে না, পরিবারে কারোর সাথে কথা বলে না, উত্তর দেয় না। জানিস তে আব্বা চাচা ফুপিরা সবাই জিওব ভাইকে দোষ দিচ্ছে, বলছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়েছিস, তোকে সামলে রাখতে পারেনি। জাঙ্কুক ভাইয়ের সাথে তোর প্রেম আছে এটা জেনে তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই ভালো হয়ে যাবি স্বামীর সঙ্গ পেলে। জিওব ভাই কি বললো শুনে? জিওব ভাই তোর বিয়ের কথা বলতে নিষেধ করেছে, বলেছে তুই বিবাহিত, তোর সাথে জাঙ্কুক খানের বিয়ে হয়েছে, কিন্তু কেউ তা বিশ্বাস করতে চায়নি। এরপর সবাই তোর বিয়ের কাবিননামা দেখতে চায়, কিন্তু তোর কাছে অথবা জিওব ভাইয়ের কাছে তো কোনো প্রমাণপত্র নেই। এজন্য ফুপিরা বলছে তুই আর ভাইয়া মিলে নাকি মিথ্যা বলছিস সবাইকে। জিমিনের পই পই সবগুলো কথা শুনে তে প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু গড়ালো, গাল ভিজে গেল নোনা জলে। নিজের পরিবারকে এখন অচেনা মনে হচ্ছে। সবার মতে তেকে বিয়ে দিলেও ভালো হয়ে যাবে, স্বামী সবসময় পাশে থাকলে তে দ্রুত জাঙ্কুক খানকে ভুলে যাবে। এভাবে দিন চলতে লাগলো। আজকাল থেকে নিয়ে পরিবারে প্রায় তর্ক চলেই যাচ্ছে। সকাল তখন ভোর 4:56। বিগত 45 দিনের পর আজকে জাঙ্কুকের হোশ ফিরেছে। এখনো চোখ মেলে তাকায়নি, তবে ভোর রাতের পর থেকে খান পরিবারের সকলে হসপিটালে ভিড় করেছে খুশিতে। জাঙ্কুক পিট করে তাকাতে চাইলো, তবে মাথার যন্ত্রণায় তাকাতে পারলো না, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। অল্প আওয়াজে সে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, স্পষ্ট ভাষায় কিছু বলতে পারে না। এরপর আবারও চোখ মেলে তাকায়। এবার চোখের সামনে পরিচিত মুখগুলো ভেসে উঠলো। সকলের মাঝে খুশির অশ্রু। জাঙ্কুক তাদের হাসি কান্নার ব্যাপারটা বুঝতে পারলো না, কারণ তার সাথে কি হয়েছে, সে এখন কোথায় আছে তার কিচ্ছু মনে নেই। জাঙ্কুক হাতের ক্যানোলা টেনে ছিঁড়ে ফেলতে নেয়, সুকা তাকে আটকে দেয়। এরপর সেখান থেকে নামতে গেলে রক্তবমি শুরু করে দেয়। জিন তাকে জড়িয়ে ধরে, খালি পেটে তেমন কিছু না থাকায় গলায় আটকে থাকা মরা রক্তটুকু বের হতে নিস্তেজ পড়লো জাঙ্কুক। তবে জাঙ্কুক নিস্তেজ হয়েও থামলো না, অকারণে শুধু রাগ দেখাচ্ছে। এত রাতে সবাই আমার রুমে কি করছো? বিরক্ত লাগছে, যাও তো সবাই, আমার মাথা ব্যথা করছে। আর ইয়োনো কোথায়? ইয়োনোকে ডাক দাও তো। এখানে ইয়োনো নেই। ভাই তুমি আগে একটু রেস্ট করো, ইয়োনো ভাইয়ের সাথে তুমি পরে কথা বলো। তুমি অসুস্থ বলে ইয়োনো এখানে নেই, তুমি হসপিটালে আছো জাঙ্কুক, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে নেই তোমার? জিনের কথায় জাঙ্কুকের কপালে ভাঁজ তীক্ষ্ণ হলো। 1 মিনিট চুপ করে থাকতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকেলে অ্যাক্সিডেন্ট করেছিল, হঠাৎ একটা ট্রাক তাকে চাপা দিল, এরপর সে রাস্তায় লুটিয়ে পড়লো, জ্ঞান হারালো, রক্তাক্ত হলো। সেখানে তার বউ চিৎকার করতে করতে তার কাছে আসলো। এরপর কি হলো? আমার বউ কই আম্মু? কি হলো, চুপ করে কেন আছো? আমার বউ কই? জিনের কপালের ভাঁজটা তীক্ষ্ণ হলো। ছেলের এতদিন পরে হোশ এসেছে, তার একটা বউ আছে। সুগা এক্ষুনি ওনাকে কল দে, বলতে কি ভিডিও কল করতে, আমি ওর সাথে কথা বলবো। জাঙ্কুক পুনরায় জ্ঞান হারায়। যখন হোশ ফেরে তখন আবারও সে একই প্রশ্ন করে, মা কি তে কোথায়? জিন ছেলেকে নানাভাবে বোঝায়, কিন্তু জাঙ্কুক তো বউয়ের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। তার বউ কি হয়েছিল, তার সাথে কি ব্যথা পেয়েছিল কিনা, বর্তমানে সে কোথায় আছে, সবকিছু জানতে চায়। জিন তাকে জানায় জাঙ্কুক এখন লন্ডনে আছে, আর তে তো বাংলাদেশে আছে। তবে তের এক্সাক্ট অবস্থা কেউ জাঙ্কুককে বলতে পারলো না। জাঙ্কুক হাতে ক্যানোলা টেনে খুলে ফেললো। তার যা বোঝা হয়ে গেছে। তার অনুপস্থিতি কেউ তার বউয়ের খোঁজ করেনি, তার বউ ভালো নেই। জাঙ্কুক হসপিটালে ইউনিফর্মে বেরিয়ে পড়লো বাংলাদেশের উদ্দেশ্যে। পেছন হান্সের জন্য দৌড়াতে শুরু করলো। 3 কবুলে তের বিয়ে সম্পূর্ণ হয়ে যেতেই তের বাবা বোগামের হাতে তের কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া ভাবে তে আর বোগামের বিয়েটা সম্পন্ন হলো।
তে হা হো কিছুই বললো না, কেমন পাথরের মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটলো গাড়ি অব্দি। এই সাথে সুজি আছে যে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার পরিবারের সকলের চোখে পানি। গ্রামের ইট পাথরের রাস্তা, বরযাত্রীর দুটো গাড়ি পরপর রাস্তায় উঠলো। বরের গাড়িটা পেছনে, সামনে তাদের পারিবারিক গাড়ি। সময় তখন সন্ধ্যা 7:45 ঘরে। এমন রাস্তা সাই সাই করে ধুলো উড়িয়ে হঠাৎ বরের গাড়ির মুখোমুখি হলো পরপর 3টে গাড়ি। 3টির মধ্যে 2টি হলো জিপ গাড়ি, একটি হলো কালো মার্সিডিজ। পরপর 3টে গাড়ি থেকে লাফিয়ে নামলো দলবলেরা। এই রাতে ডাকাতের ভয় ছিল এই রাস্তায়। হকি স্টিক দিয়ে প্রথমে বাড়ি মারলো ড্রাইভারের মুখোমুখি গ্লাসটিতে। ঝরঝর করা শিশার মতো গ্লাসটি ভেঙে যেতে আঘাতপ্রাপ্ত হলো ড্রাইভার সহ বোগামের দোলা ভাই। তখনও বেঘরে সুজির কাঁধে ঢলে পড়ে আছে। হঠাৎই জাঙ্কু হুঙ্কার ছাড়ে। তার হুঙ্কার চিৎকারে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো হয়েছে। আমি বলেছিলাম আমার সাথে বেইমানি করবি না, তারপরও কেন করলি বেইমানি? কেন আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি কেন? এর নাম নিয়ে চিৎকার করছে জাঙ্কুক। এরপর হাতের হকি স্টিকটা ফেলে দিয়ে বোগামের কলার চেপে ধরলো। কিরে হারামির বাচ্চা, আমি থাকতে আমার বউকে কি করে বিয়ে করলি তুই? খবর নিস নাই এই নারী শুধুমাত্র আমার? মরণে কি পাক গজাইছে তোর? তোর বাপের কয়টা ছেলে পেলে আছে শুনি জাঙ্কুক খানের বউকে বিয়ে করতে পাঠিয়েছে তোকে? হিংস্রতা যেন জাঙ্কুকের চোখে মুখে উপচে পড়ছে। তবে জাঙ্কুকের এরকমের আচরণের কারণ সে বুঝতে পারলো না। বোগাম জাঙ্কুককে এর আগেও 2-1বার দেখেছে আয়ুর বিয়েতে। তবে এর সাথে জাঙ্কুকের কি সম্পর্ক হতে পারে সেটা নিয়ে সে অবগত নয়। এরপর জাঙ্কুক বোগামকে মারতে শুরু করলো। জাঙ্কুক এলোমেলো ভাবে বোগামকে আঘাত করছে। এভাবে মারতে থাকলে বোগাম কিছুক্ষণ পর মারা যাবে নিশ্চিত। জাঙ্কুক এবার টের দিকে তেড়ে যায়। টের কপালে বন্দুক ঠেকায়। মেরে দেই, মেরে দেই। বুক কাঁপে নাই তোর? জানের ভয় নাই? কত বড় কলিজা নিয়ে ঘুরিস তুই শুনে? আমার বউ হয়ে অন্যের নামে কবুল বললি কিভাবে তুই? আমার কথা মনে আসে নাই আমি ফিরবো তুই জানতি না? অন্যের বউ হওয়ার খুব শখ তোর, তাই না? অন্যের সাথে বাসর করবি? বাসর তোর জামাইরে মেরে তোকে বিধবা বানিয়ে তারপর আমি যাব। এসব এসব কি পড়েছিস কর? আমি কি ভালোবাসতাম না তোকে? কেন অন্যের বউ হতে গেলি তুই? কেন আমার ভালোবাসাটাকে হারিয়ে দিলি তুই? ঠোঁটে ঠোঁটে এসব কি লাগিয়েছিস? জামাইয়ের জন্য লিপস্টিক লাগিয়েছিস? আমি আদর করতাম না তোকে? তাহলে কেন বউ সাজতে গেলি কেন? এতগুলা মানুষের সামনে প্লিজ আমাকে অসম্মান করবেন না। আমি আপনার জীবন থেকে অনেক দূরে সরে যাব আর আসবো না আপনার সামনে। জাঙ্কুক থেকে কিছু বলতে যাবে তার আগে তার বাবা উপস্থিত হয় আর জাঙ্কুকের উপর আক্রমণ করে। জাঙ্কুককে প্রচন্ড মারধর করে। শুধু তের বাবা কেন, তের পরিবারের সকলে সেখানে উপস্থিত ছিল। জাঙ্কুক উঠে তের উদ্দেশ্যে বলে, জীবনে একই ভুল আমি দ্বিতীয়বার রিপিট করি না। তোর বিয়ে করার খুব শখ তাই না? তুই থাক তোর স্বামীর সাথে। আমি সেই নারীর দিকে ঘুরেও তাকাবো না যেই নারী আমি জীবিত থাকা অবস্থায় অন্য কারো হাত ধরে। বেঈমান নারী তুই। আমার ঘৃণার লিস্টে তুই প্রথমে মনে রাখিস। ওদিকে জিন বাড়িতে বেশ টেনশন করছে। তখনই জাঙ্কুকের আগমন ঘটে। জাঙ্কুক আসতেই জিন তের কথা জিজ্ঞাসা করে। তের নামটা কানে যেতেই জাঙ্কুকের কদম 2 সেকেন্ডের জন্য থেমে যায়। মায়ের কথায় হিংস্রত্ব রক্তিম চোখে জাঙ্কুক ঘুরে তাকাতে আটকে উঠলো জিন। পরবর্তীতে জাঙ্কুক রাগ দেখিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে কি ভাঙচুর, ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। তখনই জিনের ফোনে আশুগঞ্জ থানা থেকে একটা কল আসে। জিন তাড়াতাড়ি তার পার্সোনাল সেক্রেটারিকে নিয়ে আশুগঞ্জ চলে যায়। এরপর পুলিশ নিয়ে তেদের বাসায় চলে যায়। অনেক কাহিনী পার করে সে তের সাথে দেখা করতে যায়। তের মায়ের সহযোগিতায় জিন তের সাথে দেখা করতে কথা বলতে সক্ষম হয়। তের অবস্থা প্রচন্ড খারাপ, কথা বলার কোনো অবস্থায় সে নেই। পরবর্তীতে জিন তের মায়ের সাথে কথা বলে তের অবস্থা সম্পর্কে জানতে পারে। তের মায়ের সে কান্নাকাটি মেয়ের অবস্থা নিয়ে। এরপর জিন্তের মায়ের অনুমতি নিয়ে তার পুত্রবধূকে নিয়ে ঢাকা চলে আসে তার ভালো চিকিৎসার জন্য। তীর যখনই জ্ঞান ফিরে সে তখনই সুইসাইড করতে চায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষা করে জাঙ্কুককে জানায়। জাঙ্কুক প্রথমে হসপিটালে না গেলেও তের অবস্থা খারাপ দেখে সে হসপিটালে যায় এবং ডক্টরের কাছ থেকে জানতে পারে সে বারবার প্যানিক অ্যাটাক করছে। তার মানসিক চাপের জন্য মূলত এরকমটা হচ্ছে। এরপর থেকে বাসায় আনা হয়। জিন তের সাথেই থাকে, দুজনে একই রুমে থাকে। জিন নিজ হাতে তের সেবা করতে শুরু করে। থমকে যাওয়া ঘড়ির কাঁটার মতো যেন সকলের জীবনই থেমে গেছে। ঘুরে ফিরে একই কাহিনী রিপিট হচ্ছে সবার মধ্যে। মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে। জাঙ্কুক তার বুক থেকে আর চাপে না। তবে তের এরকম অসুস্থতা জাঙ্কুকের মনে বেশ আঘাত করেছে। জাঙ্কুক কিছুটা গলতে শুরু করেছে। দেখতে দেখতে কয়েক মাস চলে গেছে। তে এখন মোটামুটি সুস্থ আছে। জাঙ্কুকের বাড়িতে উপস্থিত খানবাড়ির সকলেই আছে। জাঙ্কুকের দাদা দাদি লন্ডন থেকে ফিরে এসেছে। 1 মাস পরে নামজনের নির্বাচন বলে নামজনের হানসুজন বর্তমানে চট্টগ্রামে আছে। তে
টিকে আগের থেকে বেশ সুস্থ দেখাচ্ছে, তবে সে আগের মতো অকারণে কারণে আর চঞ্চলতা দেখাচ্ছে না, আর না কারো কাছে যাচ্ছে। তে সারাদিন জিনের পেছন পেছন ঘুরতে শুরু করে। এর মধ্যে জাঙ্কুক অনেকবার তের পথ আটকে দাঁড়িয়েছিল, তে তাকে ইগনোর করেছে, সেখান থেকে পালিয়ে গেছে। জাঙ্কুক কফি খাচ্ছিল, সিঁড়ি দিয়ে নামতে নামতে তীক্ষ্ণ চোখে তের সন্ধান করলো, পেয়েও গেল হলরুমের ফ্লোরে বসে থাকা অবস্থায়। জিন তের চুলে বিনুনি করে দিচ্ছে, তে চামচ দিয়ে মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট হয়তো খাচ্ছে। আম্মু, দাদাভাই তোমাকে ডাকছে, সম্ভবত বুকে ব্যথা করছে ওনার। ইউ শুড গো নাও অ্যান্ড চেক হিম। কি বলছিস কি জাঙ্কুক, বাবার কখন থেকে এরকমটা হচ্ছে? এইমাত্রই হলো, ইউ শুড গো। জিন তেকে ফেলে বড় বড় পা ফেললো সিঁড়ির দিকে। তেও জিনের পেছন পেছন দেখে চাইলে জাঙ্কুক পেছন থেকে তার বেনি টেনে ধরলো। উপরে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, আপনার পালানোর সুযোগ বন্ধ হয়ে গেছে। জাঙ্কুক তেল লম্বা চুলের বেনি নিজের হাতে পেঁচাতে পেঁচাতে বললো। তে চুপসে যাওয়ার মতো দু হাতের মুঠোয় বাটি চেপে ধরলো। আচ্ছা, উপরে যে মহিলাটি উঠে গেল উনি তোমার কি হয় যেন, আর কার কাছে জানি গেছে? উনি আমার আম্মু হয়, উনি দাদাভাইয়ের কাছে গেছে। আম্মু? আহা, তাহলে আমি তোমার আম্মুর কি হই? আপনি আম্মুর বড় ছেলে, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কি? জাঙ্কুকের শেষ প্রশ্নেতে আবারও চুপ হয়ে যায়। থেকে চুপ করতে দেখে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়, সবাইকে নারী চেনে, তবে তার বেলায় আসলে শব্দ ফুরিয়ে যায়। সবই যখন চিনিস তাহলে আমার বেলায় নাচে না ঢং করিস কেন? কত চুপ করতে পারিস তুই, আমিও দেখবো। আজকে হয়তো উত্তর দিবি, নয়তো মরবি। জাঙ্কুকের কথায় তের নত মস্তিষ্কটা আরো নত হয়ে আসলো, তারপরে মুখ ফুটে তো শব্দটি বের হলো না। দেখতে আমার ধৈর্যের পরীক্ষা তুই নিস না, তুই ভালো করেই জানিস আমি বরাবরই অধৈর্য পুরুষ। মুখ খুল, উত্তর দে। পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করার মতো বেমানি তুই আমার সাথে করবি না, তাহলে এরপরও কেন করলি? কারণটা আমায় বল। তে তখনও কোনো উত্তর দিল না। জাঙ্কুক থেকে হ্যাচকা টান দিল, যার জন্য হাত থেকে বাটিটা পড়ে গেল। এরপর তের গাল চেপে ধরলো। তে ফুপিয়ে কান্না করে দেয়। উত্তর দিতে, উত্তর দে, আমার উত্তর লাগবে। এই একটা প্রশ্ন আমাকে গোটা 2 মাস শান্তিতে ঘুমাতে দেয়নি। বল, আমার অনুপস্থিতিতে অন্য কাউকে কেন বিয়ে করলি তুই? তে চিৎকার করতে চাচ্ছে, তবে পারছে না। মুখ চেপে ধরায় রাগান্বিত জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়, তাড়াতাড়ি গাড়ির মধ্যে চলে আসে, থেকে ধাক্কা মেরে গাড়িতে ছুড়ে ফেলে দেয়। এরপর গলা খাকি ইয়োনোকে ডাকে কাজের ব্যবস্থা করতে বলে। ইয়োনো এগিয়ে আসে গাড়িতে ওঠার জন্য, কিন্তু তেকে দেখে থেমে যায়। এই বলে জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। ইয়োনো বিস্মিত দৃষ্টিতে জাঙ্কুকের গাড়ির দিকে তাকিয়ে রইল। কার বিয়ের জন্য কাজের দরকার জাঙ্কুকের, সে কিছুই বুঝতে পারলো না। ওদিকে জাঙ্কুক অফিসে পৌঁছানোর আগে সত্যি সত্যি কাজীকে উপস্থিত পেল জাঙ্কুক নিজের ক্যাবিনে। জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে কাজীর সম্মুখে সোফায় বসে পড়লো। তে তখনও কান্নাকাটি করছে, চোখ মুখ লাল হয়ে গেছে কান্নার দাপটে। মুরব্বী কাজী সাহেব জাঙ্কুকের সাথে থেকে কাঁদতে দেখে তিনি সংকোচ বোধ করলেন বিয়ে পড়াতে। কাজী সাহেব আর কথা বাড়ালেন না, ওইভাবে বিয়ে পড়াতে শুরু করলেন। জাঙ্কুক আর তে, কাজী, এই 3 জন ছাড়া কক্ষে আরো 4 জন সদস্য উপস্থিত ছিল। তবে এই 4 জন জাঙ্কুকের অফিসের কলিগ ছিল। ততক্ষণে বৃদ্ধ কাজী সাহেব বিয়ের কাগজপত্র গোছাতে চেয়ে নতুন করে কাবিননামা লিখতে চায়। এইসব নাটকের কোনো দরকার নেই, আমরা পূর্বের বিবাহিত দম্পতি। এসব কাবিননামা চুক্তিপত্র আমার কাছে আছে। আপনি শুধু আমাদের বিয়েটা শুদ্ধিকরণ করতে ধর্মীয়ভাবে পড়াবেন, এতেই চলবে। জাঙ্কুকের কথায় কাজী সাহেব সেটাই করলো। থেকে কবুল বলতে বললে তে মুখ এঁটে বসে আছে, একটু শব্দ করলো না। কাজী সাহেব একবার নয়, দুবার নয়, বারবার এটা পড়াতে লাগলেন। প্রতিবারই থেকে কবুল বলার তাগিদ দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে যায়, তবে তে কোনো কবুলই বলে না। তের এরকম কাণ্ডে জাঙ্কুকের রাগ তীর করে বাড়তে লাগলো। জাঙ্কুক এবার সামনে থাকা সেন্টার টেবিলটা এক ঘুষিতে ভেঙে ফেললো। কাজগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে ঝরে পড়লো। ভয়ে কবুল বলে ফেলে। এদিকে কাজী সাহেব তো ভয়ে কলিজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষ বয়সে তিনি এত আতঙ্কিত, বিয়ে পড়াতে হবে সে জানা ছিল না। জাঙ্কুক এবার টির মেজে 3বার কবুল বলে ফেলে। কাজীকে উদ্দেশ্য করে বলল, কবুল বলা শেষ, বিয়েও শেষ, আপনার এখন যান। একে একে কাজী সহ সবাই রুম থেকে বেরিয়ে গেল। ভয়ার্ত তে মুখে উঠতে চাইলে জাঙ্কুকের পা টেনে ধরে নিজের কাছে টানলো। তে জড়িয়ে ঘনিষ্ঠ হতে চেয়ে তে গায়ের অন্যটা টেনে ফ্লোরে ফেলে দেয়। তে ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চাইলে জাঙ্কুকের 2 হাত বাঁধন নিজের এক হাতের সোফায় চেপে ধরলো। তের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে তের গলায় মুখ গুজে দিতে তে শব্দ করে হু হু করে উঠলো, কিন্তু তের কান্না অপেক্ষা করে তেতে মন্ত হলো জাঙ্কুক। জাঙ্কুকের ঘনিষ্ঠতার মাঝে সে নিজেই নমনীয় হয়ে আসলো। সময়ের খেয়াল জাঙ্কুকের ছিল না, কিন্তু জাঙ্কুকের কাছে 20 মিনিটের মাথায় দরজায় ধাক্কা পড়লো ইয়োনোর। ভাই, দরজা খোলেন, আপনার বাবার ওপর কারা যেন হামলা করেছে। ইয়োনো ভাই আহত হয়েছে, চট্টগ্রাম থেকে ফোন এসেছে আপনার জন্য, আমাদের গাড়ি বের করতে হবে। ইয়োনোর পরপর চিৎকারে জাঙ্কুকের মস্তিষ্ক সজাগ হলো। সে মাথা উঠিয়ে রক্তিম চোখে তাকালো বক্ষ নিচে পিষ্ট হওয়া তের দিকে।
বন্ধ দুচোখের পাতা অনবরত কাঁপছে, তে ঠোঁট নাড়িয়ে মোহিত জাঙ্কুক থেকে কম্পন অবস্থায় দেখে পুনরায় তেতে মন্ত হতে চায়। ইয়োনো একই ভাবে দরজা ধাক্কালো, জাঙ্কুকের কাজে ব্যাঘাত ঘটিয়ে জাঙ্কুকের শান্ত হওয়া মেজাজটা পুনরায় খিচিয়ে গেল। এই মুহূর্তে ইয়োনোকে গুলি করলে জাঙ্কুকের কাছে কম মনে হবে। জাঙ্কুক সরে যেতে তে ফ্লোর থেকে জাঙ্কুকের শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। জাঙ্কুক শূন্য চোখে এক পলক টের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরালো বন্ধ দরজার ওপর। জাঙ্কুকের সবে জাগ্রত হওয়া ফিলিংসে ব্যাঘাত ঘটাতে জাঙ্কুকের শান্ত হওয়া মেজাজটা খিচিয়ে ওঠে আগে। বালের একটা বিয়ে করেছি আমি, বউ ছুতে গেলে গজব আসে কোত্থেকে, বালের বাসর করবই না আমি। ছি। রাত তখন 10টা। তের অবস্থান চট্টগ্রামের খানবাড়িতে। অন্ধকার ঘরে আলো নিভিয়ে বিছানায় শুয়ে আছে তে। এই ঘরটা জাঙ্কুকে অসময়তে শুয়ে থাকার দুটো কারণ, একটা হচ্ছে লং টার্ম জার্নিতে তে শরীর বেশ ক্লান্ত, দ্বিতীয়ত সে জাঙ্কুকের সাথে এই বাড়িতে একদম আসতে চায়নি। জাঙ্কুক তাকে জোর করে নিয়ে এসেছে। এই বাড়িতে সার্ভেন্ট ছাড়া তের সাথে জাঙ্কুকের পরিবারের এখানে কেউ আর নেই। কিছুক্ষণ পর সার্ভেন্টের কলে জিন ফোন করে, তেকে অনেক বোঝায়, জাঙ্কুকের মুখোমুখি হতে বলে, জাঙ্কুকের সাথে সবকিছু মিলিয়ে নিতে বলে। কিন্তু তে রাগিয়ে জিদে একাকার হয়ে যাচ্ছে। সে ব্যাপারে প্রতিবাদ জানায় সে কিছুতেই জাঙ্কুকের সাথে মিলবে না। জাঙ্কুক তাকে অনেক অপমান অপদস্থ করেছে। রাত তখন 12টা পেরিয়ে 1টার ঘরে। জাঙ্কুক সবে মাত্র ঘরে ফিরলো। অন্ধকারে ঘরে প্রবেশ করতে কপাল কুঁচকে এলো তার। ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে অল্প আলোর লাইট জ্বললো। আচ্ছা আলোয় থেকে বিছানায় কুচুমুচু হয়ে শুয়ে থাকতে দেখলো। তের শরীরে তাপমাত্রা চেক করলো, না স্বাভাবিক আছে। এরপর গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বেডসাইড টেবিলের উপর তের ওষুধগুলোর দিকে চোখ বলালো। হাতে নিয়ে 2-1টা ওষুধের পাতা চেক করে নিল। জাঙ্কুক এখন ক্লান্তি দূর করতে লম্বা একটা শাওয়ার নিল। গায়ে কালো টি শার্ট, কালো ট্রাউজার প্যান্ট জড়িয়ে নিল। এরপর কফি বানিয়ে খেতে শুরু করলো। কফিতে চুমুক বসাতে বসাতে সে বারান্দার দিকে হাঁটলো। বাবার নির্বাচনের বাকি 1 মাস। এই একটা মাস জাঙ্কুক ঢাকা টু চট্টগ্রাম যাওয়া আসা করবে, কিন্তু সে তার বউকে কিছুতেই হাতছাড়া করবে না। সে যেখানে যাবে তার বউকে সেখানেই রাখবে। কফিতে চুমুক বসাতে গিয়ে জাঙ্কুক বুঝতে পারলো বন্ধ দরজার ওপারে তার সাথে কেউ একজন আছে। পেছনে ঘুরে তেকে দেখতে পায়। এরপর থেকে হাত বাড়িয়ে কাছে আসতে বলে, আমাকে একদম ছোবেন না, আপনি আমার কেউ নন, কিন্তু আপনি আমার সব। বউকে ছোঁয়ার জন্য একই বউকে 3-3বার বিয়ে করলাম, এখন নিষেধ করলেও তো শুনবো না জান। জাঙ্কুকের হেয়ালে তে কিছুটা চুপ হয়ে গেল। বিগত দিনে যা হয়েছে তে সে কখনো ভুলবে না। তে চাইলেও ভুলতে পারবে না, না জাঙ্কুককে কখনো ক্ষমা করতে পারবে। আমি শুধুমাত্র এখানে এসেছি আম্মুর কথা রক্ষার্থে। আম্মু আমাকে বলেছে আপনার সামনে এসে দাঁড়াতে, নয়তো আপনি যে অবিশ্বাসে এই সম্পর্কটা শেষ করেছিলেন, আমি সেই দৃঢ়তায় এই সম্পর্কের ফুল স্টপ লাগাতাম। সব সময় আমার দিকে ভালোবাসার আগুন তুলেছেন। আমি বেঈমান, প্রতারক, দুনিয়ার জঘন্যতম নারী, যে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করে ফেলেছে। কথাটা শুনতে যতটা কঠিন, তার থেকে কঠিন হচ্ছেন আপনি। আপনি আমার দিকে একটা আঙুল তুললে বাকি 4টা আঙুল কিন্তু আপনার দিকে উঠে আসে। আমি আপনাকে না জেনে চিনে অন্ধের মতো ভালোবেসে গেছিলাম। একবারও চিন্তা করলেন না এরকম একটা মেয়ে স্বামীকে এত ভালোবাসার পর কিভাবে অন্য পুরুষকে বিয়ে করবে? এটা কেন? এটা আপনার মনে একবারও আসলো না? তাহলে শুনুন, আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার পরিবারে কেউ আমার খোঁজ করেনি। এমনকি অ্যাক্সিডেন্টের পর আপনাকে সেই দেখাটুকু আমাকে দেখতে দেয়নি কেউ। আমার কান্না, আমার চিৎকার, আর্তনাদ শোনার মতো সেদিন কেউ ছিল না আমার পাশে। আপনি তো অ্যাক্সিডেন্ট হয়ে জ্ঞান হারিয়েছিলেন, অথচ আমি বেঁচে থেকে 1000 বার মরেছিলাম ক্ষণে ক্ষণে। আর্তনাদ কেউ শুনতে আসেনি, বরং মানুষ আমাকে নিয়ে উপহাস করেছে। আমি নাকি পাগল। আপনাকে হারিয়ে অসুস্থ ছিলাম, কিন্তু মানুষ আমাকে পাগল উপাধি দিয়ে দিল। এরপরতে এভাবে কেঁদে কেঁদে তার সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা জাঙ্কুককে বলে কতটা হেনস্থা করেছিল তার পরিবার তাকে। সেদিন মূলত তে আর বোগামের বিয়ে হয়নি, বোগামের বিয়ে হয়েছিল সুজির সাথে। তের সাথে তো সেদিন সুজি ছিল। তের বদলে সুজি 3বার কবুল বলেছিল বোগামের সামনে। পরিবারের সবাই জানতো তে আর বোগামের বিয়েটা হয়েছে। আসল কথা তো শুধু তে আর সুজি জানতো। সব কথা শুনে জাঙ্কুক যেন আকাশ থেকে পড়ে। তার মানে তের সাথে বোগামের বিয়ে হয়নি, তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছিল একবার। জাঙ্কুক নিজের ভুলটা বুঝতে পারে, থেকে বুকে জড়িয়ে ধরে তে অঝরে কান্না করতে লাগে। এভাবেই দিন কাটতে লাগলো। তে আর হানসুজন মিলে প্ল্যান করেছে যে করে হোক জিনকে খানবাড়িতে ফিরিয়ে আনবে। উল্লাসের আয়োজন চলছে খানবাড়িতে তের প্রেগনেন্সিকে ঘিরে। তে প্রেগনেন্ট এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে। জাঙ্কুকের দাদা দাদিরা তো মহা খুশি। আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে। এই মিষ্টির ভাগ অবশ্য জাঙ্কুকও পেয়েছে। একের পর এক লোকজন এসে জাঙ্কুককে সুবাদ জানাচ্ছে বাবা হওয়ার, অথচ জাঙ্কুক তাতে হুহা কিছুই বলছে না। কারণ বউকে না ছুঁয়েও সে যদি বাবা হতে পারে তাহলে সে সত্যি বাবা হতে চলেছে। সে তো ঘরেই ছিল। জাঙ্কুক বড় বড় পা ফেলে তের রুমে চলে যায়।
লাইক সিরিয়াসলি তে তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? কিভাবে মানে সবাই যেভাবে হয় সেভাবেই হয়েছে আমি। সবার মতো কি আমি এমন করেছি যে তুমি এমনি এমনি হলে? আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি প্রেগনেন্ট হয়। আরে বুঝতে পারছেন না, আম্মুকে আপনাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট। তুমি আর কাহিনী খুঁজে পেলে না? খুঁজে খুঁজে এই ফালতু মিথ্যাটাই রটাতে হলো? তোমার এসব কথায় তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে তোমার মনে হচ্ছে? তুমি কতটুকু চিনো আমার মাকে? তোমার কোনো ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ সে তোমার নাড়ি ভুড়ি চেনা শেষ। আমার বিশ্বাস আম্মু ফিরবে আর আমিও ওনাকে ফিরাবো। শোনোতে, তোমাকে ফ্রিতে একটা বুদ্ধি দেই, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি। কান টানলে যেমন মাথা আসে, তেমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও, দেখবে তোমার শাশুড়ি সুরসুর করে চলে আসবে। ওই জাঙ্কুকের কথাই সত্যি হলো। তে প্রেগনেন্সির বিষয়টা জিন বিশ্বাস করেনি, করার কথাও নাই। তে তো জিনের কাছে ছিল বিগত 2 মাস। জাঙ্কুকের সাথে চট্টগ্রাম এসেছে সবে মাত্র 1 সপ্তাহ হলো। জিনের মতে তে এখন প্রেগনেন্ট হতে পারে না, হওয়ার কথাও নয়। তের তো প্রথম প্ল্যানটা ফেল হয়ে গেল। তে এবার জাঙ্কুকের দেওয়া দ্বিতীয় প্ল্যানটা ফলো করতে চাইলো। নিজের শ্বশুর মশাইয়ের সাথে আলোচনা করতে তার রুমে গেল। অনেক আলাপ আলোচনা করে নামজনকে রাজি করানো হয় জিনকে ফিরিয়ে আনার জন্য। জিন তো ফিরে আসবে না, নামজন এটা বলে দিয়েছে পেকে, কিন্তু তে তো থামবার পাত্র নয়। তে নামজনকে বুদ্ধি দেয় যাতে নামজন অসুস্থ হওয়ার ভান ধরে। স্বামীর অসুস্থতার খবর পেয়ে অবশ্যই জিন ঘরে বসে থাকতে পারবে না। এবার তের প্ল্যানটা সফল হলো। নামজন অসুস্থতার ভান ধরলো, তাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। নামজনের অসুস্থতার খবর পেয়ে জিন আর ঘরে বসে থাকতে পারলো না। সকল মান অভিমান ভুলে গিয়ে হাসপাতালে ছুটে আসে। এরপর অনেক অভিমান অভিযোগ সবকিছুর ভিড়ে তাদের দুজনের মিল হয়ে যায়। খান বাড়িতে সুখের বসন্ত লেগেছে। দীর্ঘ 15 বছর পর জিন পা রেখেছে খান বাড়ি রাঙিনায়। জাঙ্কুকের দাদি দেশে বিদেশের আশেপাশে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে খান বাড়িতে। এভাবে দিন কাটতে লাগলো। এমনই এক রাত 11টা পেরিয়ে 12টার ঘরে। জাঙ্কুকের ব্যস্ততা শেষ নেই। জাঙ্কুক এই রাতেও বাসায় ফিরতো না যদি না তে বারবার ফোন করে তাকে বাসায় আসতে বলতো। 1 সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার মতো সময় নেই কারো। জাঙ্কুক দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাজে ব্যস্ত রেখে সেই রাতে বাসায় ফিরেছে। জাঙ্কুক বাড়িতে ঢুকে নিজের রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। জিন তেকেও পাঠিয়ে দেয় জাঙ্কুকের কি লাগে না লাগে সেটা দেখার জন্য। এই রুমে আসতেই জাঙ্কুকের মুড পরিবর্তন হয়ে যায়। কেমন জানি হাঁসফাঁস করতে থাকে, তার দৃষ্টি বদলে যায়। তখন তার ফোনটা বেজে ওঠে। ইয়নো কল করেছে। জাঙ্কুক আজকে রাতে সকল প্ল্যান ক্যান্সেল করে দেয়, সবাইকে বাসায় ফিরে যেতে বলে। ইয়নো বুঝলো না হঠাৎ এরকম হওয়ার কারণটা কি। জাঙ্কুক কল কেটে থেকে টেনে কাছে নিয়ে আসে। তখনই নিচ থেকে মেড চলে আসে তাদের খাবার নিয়ে। খাবার দিয়ে বলে নিচে তাদের মেহমান এসেছে, তেকে নিচে যেতে বলেছে জিন। কোত্থেকে রাতে মেহমান আসলো তে জানা নেই। জাঙ্কুক গোসল করার আগে তে আগত মেহমানদের সাথে দেখা করতে চলে গেল। নিচে নামতেই সুগার সাথে জিমিনকে দেখে তে তো আবেগ আপ্লুত হয়ে যায়। জিমিনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। কতটা দিন কতটা মাস দেখা হয় না দুই বোনের। আরে আরে আমার ছোট শালী সাহেবা দেখি, তা কেমন আছো? তোমার জামাই কই জাঙ্কুক? উনি তো রুমে আছে। তা আপনারা কখন আসলেন ভাইয়া? সুগার জিমিনের সাথে তে কিছুক্ষণ কুশলাদি বিনিময় করে নেয়। মূলত জাঙ্কুকের কাছে সুগার জিমিনের বিয়ের খবরটা পেয়েছিল তে। এভাবেই দিন কাটতে লাগলো। তে আর জাঙ্কুকের সম্পর্ক এখন অনেক ভালো হয়ে গেছে। দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বোঝে না, কে কাউকে ছাড়া থাকতে পারে না। এমন এক সকালে জাঙ্কুক ফ্রেশ হয়ে পাঞ্জাবি জড়িয়েছে গায়ে, আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুল সেট আপ করছিল, পারফিউম মাখতে থাকলো। তখনই তে দৌড়ে রুমে চলে আসলো। কি সমস্যা? এভাবে দৌড়াদৌড়ি করছো কেন তুমি? আমার না আপনার প্রতি খুব প্রেম পাচ্ছে। আপনি তো আমার স্বামী, আমার হক আছে আপনার প্রতি ভালোবাসা দেখানোর। ওকে ম্যাডাম, সমস্যা নেই, মনকে আপাতত তালা মারুন। আপনার হক তোলা রইল 2 দিনের জন্য। নির্বাচন শেষ হোক, আপনাকে নিয়ে দেশ ছাড়বো আমি। কই যাচ্ছেন আপনি? আমাকে নিয়ে চলুন না। আমি সমাবেশে যাচ্ছি। আর সমাবেশে তো মেয়েরা যায় না, জেদ করবা না তুমি। তে আবারও জাঙ্কুকের পথ আটকে দাঁড়ালো। জাঙ্কুক তের সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করে সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে আরো 1 সপ্তাহ কেটে যায়। খান বাড়ি জুড়ে এখন উৎসবের আবহ। নামজুন খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে গোটা এলাকায় যেন আনন্দের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টি মুখ, আর সবার মুখে একটাই নাম, নামজুন খান। এই উৎসবের মাঝে জাঙ্কুক বাসায় ফিরেছে। গত 2 দিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সে বাড়ি ফিরতে পারেনি না। তের সাথে কথা বলতে পেরেছে। এরই মাঝে জিন ঠিক করলো জাঙ্কুকের তে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন তিনি। যেহেতু তে আর জাঙ্কুকের বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না, তাই তিনি বিশাল আয়োজনে তে আর জাঙ্কুকের বিয়ের আনুষ্ঠানিকতা পালন করতে চাইছে। তবে
এরপরে জাংকুক পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না, তবে তাদের বিয়ের খবরটা জানিয়ে খানবাড়িতে বিশাল মেজবানের আয়োজন করতে তার কোনো অসম্মতি নেই। জাংকুকের কথা অনুযায়ী তাই হলো। জাংকুকদের আনুষ্ঠানিক বিয়ের বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো। এদিকে জিমিনের প্রেগনেন্সির বিষয়টা খান পরিবারের ডাক্তার জানাতেই সকলের মধ্যে বিশাল হইচই লেগে গেল। খান পরিবার, জিমিনের বাবা মা, তের পরিবার সকলেই যেন এই বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করলো। এভাবে আরো 5 বছর কেটে যায়। সন্ধ্যা 7:30 খানবাড়িতে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে পরিবেশ। আজকে হান সুজন খানের বিয়ে। চারপাশে ফেরারি লাইটের আলোয় চকচক করছে খানবাড়ি। বিয়ে খুব ভালো করে সম্পন্ন হয়েছে। আপাতত বউ দেখার পর্ব চলছে। মেহমানরা সবাই হান সুজনের বউকে ঘিরে বসে আছে। বয়স্ক ঘঙ্গীয় খানের সাথে বসে আছে জাংকুকের ছেলে মারিদ। মারিদ দেখতে হুবহু বাবার মতো হয়েছে। স্বল্পবাসী, বাবার মতোই চুপচাপ আর কথায় কথায় কপাল কুঁচকাতে ভালোবাসে। নিচেই কাজ করছিল। জাংকুক হঠাৎই তাকে ডাকে ওপরে আসতে বলে। এই বলে সে নিজের রুমে চলে যায়, কিন্তু অনেকক্ষণ কেটে গেছে, তেজ রুমে যায়নি। এরপর তে রুমে যাওয়ার পর জাংকুক বিরক্তির চোখে তাকালো তার দিকে, কটাক্ষ করে বলে, সেই কখন ডেকেছিলাম আমি, শুনতে পাওনি নাকি? আসার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছিলে। বিয়ে বাড়িতে কত কাজ থাকে, ডাকলে কি চলে আসা যায় বলুন? আজও আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার পরে আসিতে, আমার আগে গোটা দুনিয়া তোমার আপন, তাই না? জাংকুকের কথায় তে জাংকুকের বাহু ছেড়ে জড়িয়ে ধরলো। তার বুকে মাথা রাখতে রাখতে বলে, আপনি যে আমার কি, এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ হবে না নেতা সাহেব। আমার পূর্ণতা বলতে আমি শুধু আপনাকে চিনি, আমার খান সাহেব। আমারও তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গসুখের হবে আমি ভাবিনি। আজ বেঁচে থাকার স্বাদ যেন দ্বিগুণ মনে হচ্ছে। তুমি আমার জীবনের সেই অবিচ্ছেদ্য অধ্যায়, যেটার আমি কখনোই শেষ লিখতে চাইবো না।